বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খোলার আহ্বান তারেক রহমানের। চান অবৈধ প্রবাসীদের বৈধতা। মানব সম্পদ বিনিময় স্বচ্ছতায় জোর আনোয়ার ইব্রাহিমের। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সতর্কতা। ঢাকা, গোপালগঞ্জ সহ 6 জেলায় সেনা মোতায়েন। রাজধানীতে চেকপোস্ট টহল। নাশকতা ঠেকাতে এই পদক্ষেপ। হামের প্রকোপের মধ্যে এবার ডেঙ্গুর চোখ রাঙানি। চলতি মাসে 5 জনের মৃত্যু। ভর্তি প্রায় 2000। হামে আক্রান্তদের রোগ প্রতিরোধ কমায় বাড়ছে উদ্বেগ। দলীয় চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা। স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির জের। নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অ্যান্ড্রি বার্নহাম। রাতে আবারও ফুটবল উৎসব। নকআউট নিশ্চিতের মিশনে মাঠে নামছে মেসি বাহিনী। জয় ছিনিয়ে নিতে প্রস্তুত আর্জেন্টিনা। চমক দিতে মরিয়া অস্ট্রিয়াও। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। বাংলাদেশের জন্য দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া অবৈধ প্রবাসীদের বৈধ ও বন্দীদের দ্রুত প্রত্যাবাসনের আহ্বান তার। এদিকে মানব সম্পদ বিনিময় প্রক্রিয়ায় স্বচ্ছতার জোর দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে একটি সমঝোতা সই ও 2টি দলিল বিনিময় করা হয়। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী। সোমবার স্থানীয় সময় সকাল 9টার দিকে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে লাল গালিচা সংবর্ধনায় বরণ করা হয় তারেক রহমানকে। দেয়া হয় গার্ড অফ অনার। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভিজিটর বুকে স্বাক্ষর করেন বাংলাদেশের সরকার প্রধান। এরপরে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন দুই দেশের সরকার প্রধান। এ সময় দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, শিল্প ও কৃষি, শিক্ষা এবং যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে আসেন দুই নেতা। শুরুতেই বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। নিজ দেশের শ্রমিক প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মানব সম্পদ বিনিময় প্রক্রিয়া স্বচ্ছ হওয়ার উপর জোর দেন তিনি। has been firstly critical for our economic survival, but at the same time has invited lots of scandals and concern. Yes, we need the workers. Yes, also, and more importantly, we have to protect the welfare of the workers and their families. পরে বক্তব্য রাখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। উভয় দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে বাংলাদেশের শ্রমিক ও পেশাজীবীদের অবদান তুলে ধরে দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দিতে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তারেক রহমান। Bangladeshi workers, students, professionals and entrepreneurs in Malaysia serve as an important bridge between our two countries. Their contribution benefits both our economy and society. I requested His Excellency Prime Minister Anwar Ibrahim to consider recruiting more Bangladeshi workers as well as to open labor market as soon as possible. অবৈধ শ্রমিকদের বৈধ করা এবং আটক বাংলাদেশিদের প্রত্যাবাসনের বিষয়ে সিদ্ধান্ত নিতে মালয়েশিয়াকে আহ্বান জানানো হয়েছে বলে জানান বাংলাদেশের সরকার প্রধান। I also raised issues relating to re-regularization of illegal workers and repatriation of the detained Bangladeshi, if possible. We agree that recruitment should be transparent, fair, and affordable, reducing intermediaries and low cost for workers. যৌথ ব্রিফিং শেষে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক, সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা এবং বিনিয়োগ সংক্রান্ত 2টি দলিল বিনিময় করা হয়। বিশাল অঙ্কের ঋণের বোঝা নিয়ে সরকার গঠন করেন তারেক রহমান। তাই শুরু থেকে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। এই মালয়েশিয়া সফরে এসে সেখানে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, দেশের শ্রমবাজার মুক্ত করা সহ শিক্ষা এবং কৃষি সহ নানা ইস্যুতে দুদেশের প্রধানমন্ত্রীর বৈঠকে আলোচনা হয়। বাংলাদেশের সকলের প্রত্যাশা এই আলোচনা হবে ফলপ্রসূ এবং আগামী দিনে ঘুরে দাঁড়াবে ভঙ্গুর অর্থনীতি। মালয়েশিয়ার পুত্রজায়া থেকে আহমেদ সালেহিন, সময় সংবাদ। এদিকে জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনায় এগিয়ে নিতে একমত হয়েছে বাংলাদেশ, মালয়েশিয়া।
দুই দেশের সরকার প্রধানের বৈঠকে কুয়ালালামপুরের সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। বলেন, শ্রম বাজারের জন্য দেশটির সঙ্গে বিদ্যমান সমঝোতা স্মারক নবায়নের কাজ চলছে। জানান, অভিবাসনে ব্যয় কমানো, প্রক্রিয়া স্বচ্ছ করা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে একমত হয়েছেন মালয়েশিয়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী। এমওইউ যেটা শ্রম বাজারের জন্য রয়েছে, এটা নতুন করে রিনিউয়াল করব, সেটির জন্য ইতিমধ্যে আমাদের কাজ চলমান রয়েছে। অনেকবার শ্রম বাজার বন্ধ হয়েছে, তবে খুব গৌরবের সাথে বলতে পারি সেটার সাথে কখনোই বিএনপি সরকারের সম্পৃক্ততা ছিল না। বিএনপি সরকার যতবার রাষ্ট্র পরিচালনা এসেছে, আমরা শ্রম বাজার সম্প্রসারণ করেছি। বাজারের জন্য ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা যখন আমাদের সাইন হচ্ছে, এবং এই প্রসিজারের ভেতরেই তো আমরা খুব ইকোনমিক লিবারালাইজেশনের দিকে যাচ্ছি, ডিরেগুলেশনের দিকে যাচ্ছি, যার মূল উদ্দেশ্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ইনভেস্টমেন্ট নিয়ে আসা। মালয়েশিয়া সেক্ষেত্রে একটা অত্যন্ত বড় লক্ষ্যের জায়গা আমাদের দিক থেকে। ইতিমধ্যে কিন্তু আমরা এখানে যখন প্রেস কনফারেন্স করছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মালয়েশিয়ার সবচেয়ে বড় 5টি ডিফারেন্ট কোম্পানি কিন্তু বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে কথা বলছেন, ওনাদের শীর্ষ কর্মকর্তারা আলোচনা করছেন। আমাদের মূল উদ্দেশ্য মালয়েশিয়া থেকে বাংলাদেশে বিনিয়োগ নিয়ে যাওয়া। এদিকে মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার স্থানীয় সময় বিকেল 5টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চীনের দালিয়ানের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। সেখানে গ্লোবাল ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে যোগ দেবেন সরকার প্রধান। সাইডলাইনে বিশ্বের কয়েকজন নেতার সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে তার। এরপর চীনের বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে ঢাকা, গোপালগঞ্জ সহ 6 জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়া বাড়তি চেকপোস্ট ও টহল জোরদার সহ রাজধানীতে তৎপর থাকবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর 20,000-এর বেশি সদস্য। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নাশকতা ঠেকাতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। অপরাধ বিশ্লেষক বলছেন, আওয়ামী লীগের বড় কর্মসূচি পালনের সক্ষমতা না থাকলেও সতর্ক থাকতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। মাসুদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করতে পারে সংগঠনটি। আর এতে বাধা দিলে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নেতাকর্মীরা সংঘর্ষে জড়াতে পারে, এমন আশঙ্কায় সারা দেশে সতর্কতা জারি করেছিল পুলিশ সদর দফতর। ডিএমপি বলছে 23 জুন ঘিরে রাজধানীতে 18,000-এর বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবে। 2 শতাধিক জায়গায় বসাবে বিশেষ চেকপোস্ট, চলবে পিকেটিং ও ব্লক রেইড, থাকবে বিশেষ গোয়েন্দা নজরদারি। 4টি কন্ট্রোল রুম করে চলবে নিরাপত্তা পর্যবেক্ষণ। স্ট্যান্ড বাই থাকবে 15টি কুইক রেসপন্স টিম। রাজধানীর 15 স্থানে মোতায়েন থাকবে 1 প্লাটুন করে বিজিবি। তল্লাশি ও টহলের দায়িত্বে থাকবে র্যাবের বিশেষ টিম। বিজিবিও নিয়োগ থাকবে। আমাদের এপিবিএন অলরেডি মাঠে আছে। আমাদের ক্রাইম, আমাদের অপারেশন, আমাদের ডিবি, সিটিটিসি সহ অন্যান্য ডিএমপির যতগুলো ইউনিট আছে সবাই সক্রিয়ভাবে মাঠে কাজ করতেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকা, গোপালগঞ্জ সহ 6 জেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অপতৎপরতা ঠেকাতেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। আজকে থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের সেনা সদস্যদেরকে আবার ইনএইড টু সিভিল পাওয়ার ঢাকা মেট্রো, চট্টগ্রাম মেট্রো, নারায়ণগঞ্জ, গাজীপুর মেট্রো এবং এর বাইরে 2টো জেলা, তাতে আমরা ডিপ্লয় করেছি যাতে যে কোনো রকমের অপতৎপরতা অ্যাড্রেস করা যায়। অপরাধ বিশ্লেষক বলছেন, বর্তমান পরিস্থিতিতে কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগ বড় কিছু করতে পারবে না, তবে জনগণের জানমালের ক্ষতি ঠেকাতে সজাগ থাকতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে। এমন কোনো পরিস্থিতির সৃষ্টি করবে যেটা সবাইকে অবাক করে দিবে, এরকম আমরা লক্ষ্য করছি না বা এরকম দেখছিও না, কিন্তু সতর্ক থাকাটা প্রয়োজন। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাটা সবার আগে জরুরি। নাশকতা এড়াতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পরামর্শ বিশ্লেষকের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। হাম সংক্রমণের মধ্যে এবার ডেঙ্গুর চোখ রাঙানি। চলতি মাসে ডেঙ্গুতে প্রাণ গেল 5 জনের, আর হাসপাতালে ভর্তি প্রায় 2,000 রোগী। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর ভয়াবহতা কমাতেও জোর দিতে হবে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে। হামে আক্রান্তদের সুরক্ষা না দিতে পারলে ডেঙ্গু নিয়েও ভবিষ্যতে খারাপ পরিস্থিতির শঙ্কা বিশেষজ্ঞদের। একদিকে থামছে না হামের সংক্রমণ, প্রতিদিনই আক্রান্ত হচ্ছে 1000-এর বেশি রোগী। অপরদিকে চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গু।
শিশুদের নিয়ে তাই বেশি চিন্তায় অভিভাবকরা। হামে ভর্তি শিশুদের কমছেই না ঠান্ডা ও শ্বাসজনিত সমস্যা, আছে জটিল নিউমোনিয়ার রোগীও। আর একই সময়ে ডেঙ্গু হানা দেয়ায় চিন্তিত তারা। গত 9 তারিখ থেকে জ্বর হয়, এর আগে থেকে জ্বর 7 তারিখ থেকে 9 তারিখে টেস্ট করছি, ওই তখন থেকেই প্রচন্ড জ্বর, মাথা ব্যথা, হাত পা ঠান্ডা। রক্তের যে প্লাজা ওইটা বাড়তেছে না। আসছিলাম এখানে নিয়ে, তখন 1 লক্ষ ছিল, এখন দিনে দিনে আজকে 19,000। আর বয়স হচ্ছে 1 মাস 21 দিন। আর হাম ধরা পড়ছে, প্রথমে জ্বর হয়েছে, জ্বরের থেকে ঠান্ডা কাশি থেকে আপনার আজকে 3 দিন থেকে হাম ধরা পড়ছে। চিকিৎসকরা বলছেন হামের পর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় ডেঙ্গু সহ আক্রমণ করতে পারে যে কোনো রোগ। তাই হাম পরবর্তী সময়ে বাড়তি যত্নের পরামর্শ তাদের। বলেন দূরে রাখতে হবে মশার কামড় থেকে। হামে আক্রান্ত হওয়ার পরে 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত কিন্তু তার ইমিউনিটি কম থাকে। এই সময়টা আমি মনে করি আইসোলেটেড থাকা ভালো, অন্য ভিড় এড়িয়ে চলা ভালো, অন্য যারা জানা মতো ইনফেক্টেড রোগী বা হাসপাতালে যেন ঘোরাফেরা না করে। বিশেষজ্ঞরা বলছেন যাদের হাম হয়েছে তাদের ডেঙ্গু হলে অবস্থা দ্রুতই জটিল হয়ে যেতে পারে। হাম পরবর্তী সুরক্ষা নিশ্চিত করতে না পারলে ভবিষ্যতে ডেঙ্গু নিয়ে রয়েছে খারাপ পরিস্থিতির শঙ্কা। যদি ডেঙ্গু হয় তাহলে তার অবস্থা দ্রুতই জটিল পরিস্থিতিতে চলে যাবে। কাজে যাদের হাম হয়ে গেছে তাদেরকে সুরক্ষিত রাখা উচিত, তারা যেন পুষ্টিকর খাবার পায়, তারা যেন ভিটামিন এ ক্যাপসুল পায়। নাহলে কিন্তু ডেঙ্গুর মতো কোনো রোগ যদি তাদের আক্রমণ করে, আমরা কিন্তু ভবিষ্যতেও এরকম একটা খারাপ পরিস্থিতি থেকে আমাদেরকে সুরক্ষিত রাখতে পারবো না। হাম থেকে সুস্থ হওয়ার পর শিশুদের পুষ্টি, ভিটামিন এ ক্যাপসুল ও টিকা নিশ্চিতের ওপর জোর বিশেষজ্ঞদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টি উজানের ঢলে তিস্তা, ধরলা, দুধকুমারের পানি বেড়েছে কুড়িগ্রামে। উজানে বৃষ্টি অব্যাহত থাকলে উত্তরাঞ্চলের স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস পানি উন্নয়ন বোর্ডে। তবে পানি কমেছে রংপুর, নীলফামারীতে। এদিকে পানি কমে যাওয়ায় একদিন পর খুলে দেওয়া হয়েছে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র। নদীতে বিলীন হওয়ার শঙ্কায় দুধকুমারের তীর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বাড়িঘর। উজানের ঢলে পানি বাড়ায় নদীর ভাঙনের মুখে পড়েছে কুড়িগ্রাম সদর উপজেলার বানিয়াপাড়া এলাকা। তিস্তা, ধরলায় পানি বাড়লেও এখনও বিপদসীমার নিচে নদী। তবে উজানে বৃষ্টি অব্যাহত থাকলে উত্তরাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস পানি উন্নয়ন বোর্ডের। ঘরবাড়ি সহ ফসলি জমি প্লাবিত হওয়ারও শঙ্কা রয়েছে। জায়গায় জায়গায় ভাঙতেছে, যে ক্ষেতগুলা ডুবি যাওয়া লাগছে, মাটি পড়িয়া নষ্ট হয়ে যাওয়া লাগছে, জায়গা জমি তলে যাওয়া লাগছে, বাড়িঘর তলে যাওয়া লাগছে। এইবারে এই গমে স্রোতও বেশি। রংপুরের তিস্তার পানি কমলেও ভাঙন থামেনি। এতে ঝুঁকিতে পড়েছে রংপুরের মহিপুরের দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম পাশে সেতুরক্ষা বাঁধ। দুদিনে ভেঙেছে 30 মিটার অংশ। নীলফামারীর ডালিয়া পয়েন্টের কিছুটা কমেছে তিস্তার পানি। নদী এখন বিপদসীমার 37 সেন্টিমিটার নিচে। এই বাঁধটা তো গতবার থেকে ভাঙতেছে, প্রায় 200 মিটারের নাকান্তি ভাঙি গেছে, কিন্তু কোনো কর্তৃপক্ষরা কোনো ডিসিশন নিচ্ছে না। আমাদের ভাই ওটা ভাঙি যাতে আমার তো জমি কিনার মতো কোনো সম্পদ নেই। পানি কমে যাওয়ায় খুলে দেওয়া হয়েছে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র। এতে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মধ্যে। অনেক কষ্ট করে আসার পরেও যে আমরা আমাদের কষ্টটা সফল করতে পারছি, এটা নিয়ে খুব খুশি। ভলান্টিয়াররা আছে যাতে পর্যটকরা দূরে কোথাও গিয়ে বিপদে না পড়ে, সেই জন্য তারা সতর্ক করার জন্য তারা থাকবে। আর সব অবস্থা এখন মোটামুটি স্বাভাবিক হয়েছে, এখন পর্যটক আসার মতো পরিস্থিতি রয়েছে। এদিকে বৃষ্টি না থাকায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি কমে বিপদসীমার 63 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নামায় স্বাভাবিক হচ্ছে সড়ক যোগাযোগ। তানজিল হাসনাত, সময় সংবাদ। সময় সংবাদে আরো থাকছে, দুদকের নেতৃত্ব স্থবিরতা কাটাতে 5 সদস্যের সার্চ কমিটি। সভাপতি আপিল বিভাগের বিচারপতি রেজাউল হক। দুর্নীতির মামলা কার্যক্রমে গতি ফেরার আশা। স্কুল থেকে টিসি পাওয়ার পর আর ফেরেনি বাড়ি। মানিকগঞ্জে নিখোঁজের 6 দিন পর মিলেছে স্কুল ছাত্রীর খণ্ডিত মরদেহ। এই ঘটনার প্রধান শিক্ষক ও মেয়েটির প্রেমিক সহ 8 জনকে আটক করেছে পুলিশ। এদিকে রাঙামাটিতে নিজ ঘরে মিলেছে গৃহবধূর মরদেহ। স্বামীর দাবি, অর্থ লুট করে স্ত্রীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
স্কুল থেকে টিসি দেওয়ার পর আর বাড়িতে ফেরা হয়নি মারিয়ার, এসেছে তবে নিথর দেহ। আপত্তিকর আচরণের অভিযোগ এনে গত 15 জুন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মারিয়াকে ট্রান্সফার সার্টিফিকেট দেয় মানিকগঞ্জের শাহরাইল উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ। এরপর থেকে নিখোঁজ। রোববার সন্ধ্যায় সিংড়াইয়ের চন্দননগর এলাকায় একটি ঝোপ থেকে উদ্ধার করা হয় মারিয়ার খণ্ডিত মরদেহ। তবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। নির্মমভাবে হত্যা করছে এবং এরপর ধর্ষণ হয়েছে। যারা এই কাজ করছে তাদের আইনের আওতায় আনুক। স্যাররা কিছু না বলে বাইরে আছে, তারপরে মাহের মা যায় স্কুলে, যাওয়ার পর তাকে জোরপূর্বক টিসি দেওয়া হয়। টিসি দেওয়ার জন্য সে এরকম যে একটা কাজ করবে তা তো না, এখানে হয়তো অন্য কোনো তৃতীয় পক্ষ কাজ করছে সম্ভবত। পুলিশ জানায় হত্যাকাণ্ডটি পরিকল্পিত। জিজ্ঞাসাবাদের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তার প্রেমিক আসিফ সহ 8 জনকে আটক করা হয়েছে। ডিসিস্টের ফ্যামিলি যাদেরকে সাসপেক্ট করে এরকম কয়েকজনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য এনেছি। বাদী এখনো মামলা দেয়নি, মামলা তারা প্রিপারেশন নিচ্ছে। রাঙ্গামাটিতে নিজ ঘর থেকে উদ্ধার করা হয় গৃহবধূর মরদেহ। স্বামীর অভিযোগ, ঘর থেকে অর্থ লুট করে স্ত্রীকে হত্যার পর পালিয়ে যায় দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। তানজিনা তাসনিম, সময় সংবাদ। 3.5 মাস পর অবশেষে দুদকের নতুন নেতৃত্বের খোঁজে তোড়জোড় শুরু হয়েছে। আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ রেজাউল হককে প্রধান করে 5 সদস্যের সার্চ কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত 3 মার্চ পদত্যাগ করেন আব্দুল মমিনের নেতৃত্বে দুদকের 3 সদস্যের কমিশন। 2004 সালে স্বাধীন কমিশন হিসেবে যাত্রা শুরুর পর 7টি কমিশন দায়িত্ব পালন করেছে, যার 4টি মেয়াদের আগে বিদায় নেয়। তবে 3.5 মাসেরও বেশি সময় শীর্ষ পদ পুরোপুরি শূন্য থাকার নজির এবারই প্রথম। অবশেষে দুদকের স্থবিরতা কাটাতে 5 সদস্যের সার্চ কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের নেতৃত্বে এই কমিটি 6 জনের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। সেখান থেকেই চূড়ান্ত হবে নতুন কমিশন। এদিকে অভিভাবকহীন দুদকে এই 3.5 মাসে থমকে আছে হাই প্রোফাইল মামলার তদন্ত। আটকা 3000-এরও বেশি নতুন অভিযোগের যাচাই বাছাই, বহু মামলা, চার্জশিটের অনুমোদন সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। রিসিভ করছে এবার নিয়ে 4 বার দিলাম আমি বিষয়টা। অনেকদিন যেহেতু দুদকের চেয়ারম্যান নাই, ঠিক আছে, যাতে চেয়ারম্যান এখানে বসানোর সুযোগ করে দেয়। দীর্ঘদিন এটা ফেলে রাখা এবং কমিশন শূন্য করে রাখা, কমিশন শূন্য থাকলে দুদক কোনো কাজই করতে পারে না, কোনো সিদ্ধান্ত, একটা অভিযোগ পর্যন্ত আপনার গ্রহণের সিদ্ধান্ত নিতে পারে না, অন্যগুলো তো আছেই। ঢাকার বিচারিক আদালতে দুর্নীতির 15 থেকে 20টি মামলায় আসামিরা খালাস পেলেও অভিভাবক শূন্যতায় রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারছে না দুদক। আমাদের নীতিকানুনের সকল রকম পিটিশন সবগুলি কমিশনকৃত অনুমোদন প্রাপ্ত হয়। যেগুলা শুরু হয় না এখন, এগুলো বন্ধ আছে, কিন্তু আমাদের যেগুলো মামলা আমাদের কাছে, যেগুলো আমরা ইন্ডাস্ট্রি আমাদের কাছে চলে আসছে, এক্ষেত্রে আমাদের এগুলো আমরা করতে পারছি। যখন কমিশন থাকে না তখন সম্পূর্ণ অকার্যকর থাকে, স্থবির থাকে, কোনো সিদ্ধান্ত হয় না। আইনগতভাবে ভিত্তির উপর প্রতিষ্ঠিত যে প্রতিষ্ঠানটি, সেটা খুব একটা গুরুত্ব সরকার দিচ্ছে না। যোগ্য ও নিরপেক্ষ নেতৃত্ব নিয়োগের মাধ্যমে দুদকের কার্যক্রম গতিশীল করার তাগিদ টিআইবির। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। রাজনৈতিক চাপের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 2024 সালে ব্যাপক জনসমর্থন নিয়ে ক্ষমতায় বসার মাত্র 2 বছরের মাথায় নানা ভুল রাজনৈতিক সিদ্ধান্তের খেসারত দিয়ে বিদায় নিতে হলো তাকে। স্টারমারের এই নাটকীয় পদত্যাগের পর 10 ডাউনিং স্ট্রিটের পরবর্তী উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে লেবার পার্টির প্রভাবশালী নেতা অ্যান্ডি বার্নহাম। গুঞ্জন সত্যি করে অবশেষে পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট থেকে এই ঘোষণা দেন তিনি। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন স্টারমার। Every decision I've taken has been about putting the country I love first. That is why I will resign as leader of the Labour Party. ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক নীতিগত ভুল ও সংকটে জর্জরিত ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। Thank you very much. নির্বাচনী প্রতিশ্রুতির পরও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে না পারা, জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ব্যর্থতা আর জনসেবা খাতের সংস্কারে স্থবিরতার কারণে সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তায় ধস নামে স্টারমারের। এর ওপর যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত জেফ্রি এপস্টেইনের বিতর্কিত বন্ধু পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়ে বড় ধরনের বিতর্কের জন্ম দেন তিনি। সম্প্রতি এ সংক্রান্ত কিছু নথিপত্র ফাঁসের পর স্টারমারের রাজনৈতিক ভাবমূর্তি ধুলোয় মিশে যায়, যা তার পদত্যাগকে অনিবার্য করে তোলে।
স্টারমারের বিদায়ের পর যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন অ্যান্ডি বার্নহাম। 1970 সালে লিভারপুলে জন্ম নেয়া কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এই সাবেক শিক্ষার্থী মাত্র 15 বছর বয়সে লেবার পার্টিতে যোগ দেন। 2001 সালে প্রথম এমপি নির্বাচিত হওয়ার পর টনি ব্লেয়ার ও গর্ডন ব্রাউনের সরকারের সংস্কৃতি ও স্বাস্থ্যমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান তিনি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এবার ফিফা বিশ্বকাপ প্রসঙ্গ। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে রাতে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সহজ জয় বিশ্বকাপ শুরু করলেও অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ সহজ হবে না বলে স্বীকার করেছেন আলবিসেলেস্তে বস লিওনেল স্ক্যালোনি। অন্যদিকে নিজেদের আন্ডারডগ মানলেও বিশ্ব চ্যাম্পিয়নদের চমকে দিতে চায় অস্ট্রিয়া। এই ম্যাচে আর এক গোল করলেই বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হবেন লিওনেল মেসি। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 11টায়। ডালাস থেকে বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। আলজেরিয়ার বিপক্ষে মেসি নেমেছিলেন নিজের 200তম আন্তর্জাতিক ম্যাচে। মাইলফলক স্পর্শের বিশেষ ক্ষণ মেসি রাঙান হ্যাট্রিক করে। ভেন্যু বদলে এবার আর্জেন্টিনা অপেক্ষায় ডালাসে মাঠে নামার। এখানেও ফোকাসের সবটুকুই মেসিকে ঘিরে। কানসাসে 3 গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোজার পাশে বসেছেন মেসি। এবার সিংহাসন একার করে নেয়ার সুযোগ মেসির সামনে। তবে অস্ট্রিয়াকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির দলের। প্রথম ম্যাচে জর্ডানকে 3-1 ব্যবধানে হারিয়ে রল্ফ র্যাগনিক শিষ্যরাও জানান দিয়ে রেখেছে নিজেদের শক্তির। মাঝমাঠে সাবিৎজার এবং কনরাড লাইমারের আক্রমণাত্মক প্রেসিং ফুটবল আলবিসেলেস্তে রক্ষণ ভাগের জন্য বড় পরীক্ষা হতে পারে। অস্ট্রিয়ার কাউন্টার অ্যাটাক রুখতে ডিফেন্সে ক্রিস্টিয়ান রোমেরো এবং নিকোলাস ওতামেন্দিকে দিতে হবে বাড়তি মনোযোগ। ম্যাচটা যে সহজ হবে না তা মেনে নিয়েছেন আর্জেন্টিনা বস। সতর্ক হয়ে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা। অস্ট্রিয়া কঠিন প্রতিপক্ষ, ওদের খুব ভালো কিছু খেলোয়াড় আছে, ওরা চাপ সৃষ্টি করে, ওদের আক্রমণ ভাগও শক্তিশালী। অস্ট্রিয়া বাছাই পর্ব ভালোভাবে পার করেছে এবং এমন একটা প্রতিপক্ষ যাদের কথা মাথায় রাখতেই হবে। এটা কঠিন ম্যাচ হবে। অন্যদিকে 28 বছর পর বিশ্বকাপ খেলতে এসেছে অস্ট্রিয়া। প্রথম ম্যাচে জর্ডানকে হারিয়ে তারাও নিজেদের শক্তির কথা জানান দিয়েছে। প্রতিপক্ষ সেরা ফর্মে থাকলেও তাদের ভয় পাচ্ছে না অস্ট্রিয়া। নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী কোচ রল্ফ র্যাগনিক। প্রতিযোগিতামূলক ফুটবলে এর আগে কখনোই মুখোমুখি হয়নি আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। অতীত পরিসংখ্যানে প্রীতি ম্যাচের স্মৃতি থাকলেও বিশ্বমঞ্চে এটাই দু দলের প্রথম লড়াই। আলজেরিয়ার বিপক্ষে সহজ জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটা যে কঠিন হতে যাচ্ছে তা অকপটেই স্বীকার করে নিয়েছেন আলবিসেলেস্তে বস লিওনেল স্কালোনি। ইউরোপের দল বলে কথা, তবে আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি তারা একটা দল হয়ে খেলে। অস্ট্রিয়ার বিপক্ষেও তারা মুখিয়ে আছে নিজেদের সেরাটা দিয়ে নকআউট পর্বে পা রাখতে। ডালাস থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সেরা 32-এর টিকিট নিশ্চিতের লড়াইয়ে কোনো ঝুঁকি নেবেন আর্জেন্টিনা। অস্ট্রিয়ার বিপক্ষেও প্রথম ম্যাচের শুরুর একাদশে মাঠে নামানোর ইঙ্গিত দিলেন কোচ লিওনেল স্ক্যালোনি। তবে ডিফেন্সে মন্টিয়েলের ইনজুরিতে জায়গা মিলবে নাহুয়েল মেলিনর, আর এই ম্যাচেও সুযোগ পাচ্ছেন থিয়াগো আলমাদা। যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিয়ে এসএম ইকবালের রিপোর্ট। লিওনেল মেসিরা যখন রাউন্ড অফ 32 নিশ্চিত করার ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে এই AT&T স্টেডিয়ামে মাঠে নামবেন, তখন ডালাসে ভর দুপুর। সেই সময়টায় টেম্পারেচার থাকবে প্রায় 41 ডিগ্রি সেলসিয়াস। তবে স্বস্তির খবর হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেডিয়ামটা কিন্তু একেবারে ঢাকনা দেয়া, অর্থাৎ আবদ্ধ স্টেডিয়াম। টেম্পারেচার বেশি হলে স্টেডিয়ামটি বন্ধ করে দেওয়া হয় এবং ভেতরে এয়ার কন্ডিশনের ব্যবস্থা আছে। ডালাসে এসে ডালাসের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য লিওনেল মেসিরা কোনো অনুশীলনও করেনি। এখানে এসে আনুষ্ঠানিকতা বলতে শুধুমাত্র লিওনেল স্ক্যালোনির একটা প্রেস কনফারেন্স, যেই প্রেস কনফারেন্সে স্ক্যালোনি ইঙ্গিত দিয়েছেন কেমন হবে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার স্কোয়াড। পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট, অর্থাৎ ডিফেন্স লাইনে যে একটি পরিবর্তন, নাহুয়েল মলিনা শুরুর একাদশে ঢুকে যাচ্ছে, এটা প্রায় শতভাগ নিশ্চিত। কারণ তার যে পজিশনে এর আগের ম্যাচে গনজালো মন্টিয়েল খেলেছিলেন, তিনি চোটগ্রস্ত এবং তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না। আগামী 2 ম্যাচেও তাকে বসিয়ে রাখছে আর্জেন্টিনা। মিডফিল্ডে থিয়াগো আলমাদার পারফরমেন্স প্রথম ম্যাচে আপ টু দ্য মার্ক ছিল না, সেই জায়গায় একটি পরিবর্তনের আভাস ছিল নিকো গঞ্জালেসের। তবে
টিম ম্যানেজমেন্ট হয়তোবা আলামাদাকে আরো একটা সুযোগ দিতে পারে। ফরওয়ার্ড লাইনে লিওনেল মেসির সঙ্গে আপাতত লাউতারো মার্টিনেজকেই রাখতে চাচ্ছে টিম ম্যানেজমেন্ট। হুলিয়ান আলভারেজকে হয়তোবা বদলে খেলাবে। মোটা দাগে প্রথম ম্যাচে যে 4-4-2 ফরমেশনে আর্জেন্টিনা শুরু করেছিল এবং বিশ্বকাপে উড়ন্ত একটা সূচনা পেয়েছিল, এই ম্যাচেও মোটামুটি একই ফরমেশনে লিওনেল স্ক্যালোনি মাঠে নামছেন। কেননা গ্রুপ পর্ব থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32 নিশ্চিত করার ম্যাচে কোনো প্রকার ঝুঁকি নিতে চায় না বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। AT&T স্টেডিয়ামের সামনে থেকে SM ইকবাল, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র। আর্জেন্টিনার ম্যাচ ঘিরে আবারও উৎসবের আবহ বাংলাদেশে। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল ও সমর্থকদের অপেক্ষা আলবিসেলেস্তেদের দ্বিতীয় ম্যাচ নিয়ে। অস্ট্রিয়াকে কঠিন প্রতিপক্ষ মানলেও জয় ভিন্ন কিছুই ভাবছে না তারা। পাশাপাশি এই ম্যাচে গোল করেই মেসি বিশ্বকাপ ইতিহাসের একক সর্বোচ্চ গোলদাতা হবেন বলেও আশাবাদ সবার। অন্যদিকে নিজেদের খেলা না থাকলেও অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা হেরে যাবে বলে বিশ্বাস ব্রাজিলিয়ান ফ্যানদের। বিশ্বকাপের উত্তাপ এখন চরমে। তকবক করে যেন ফুটছেন বাংলাদেশের আকাশী নীল সমর্থকরা। হাইতির বিপক্ষে ব্রাজিলের জয়ের পর সেলেসাও ফ্যানদের উল্লাসে তা পেয়েছে ভিন্ন এক মাত্রা। গ্রুপ পর্বে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ নিয়ে তাই অপেক্ষার অন্ত নেই আলবিসেলেস্তে সমর্থকদের। অস্ট্রিয়া প্রতিপক্ষ হিসেবে আলজেরিয়ার মতো সহজ হবে না মানছেন তারা, কিন্তু তাই বলে ভীত নন কেউ। বরং বিশ্বাস টানা 2 জয়ে রাউন্ড অফ 32 সহজেই নিশ্চিত করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অস্ট্রিয়াকে আমরা সহজে নিচ্ছি না, কিন্তু আপনারা দেখে থাকবেন আমাদের আর্জেন্টিনা কিন্তু সচরাচর ডমিনেটেড একটা ওয়েতে খেলতেছে এবং আমরা এতটুকু কনফিডেন্স রাখতে পারি যে আর্জেন্টিনা একটা জয় ছিনিয়ে নিয়ে আসবে। 2-1 অথবা 2-0 আর্জেন্টিনা বিজয়ী হবে, এটা আমরা কনফিডেন্ট। হারুক বা জিতুক তাতে আমার কোনো আপত্তি নেই। আমি সারা জীবনে আর্জেন্টিনা সাপোর্টার থাকবো আর প্রত্যাশা রাখছি আজকেও আর্জেন্টিনা জিতবে। 2-0 মিনিমাম একটা খেলা হবে আর আজকেও মেসি গোল পাবে, এটা আমরা আশা করি। দলের জয় পরাজয় ছাপিয়ে মেসি এখন হয়ে উঠেছেন ফিফা বিশ্বকাপের পরিচায়ক। সমর্থকদের তাই আর মাত্র 1 গোলের অপেক্ষা। কিংবদন্তি ফুটবলার যে এরপর হয়ে যাবেন ইতিহাসের একক সর্বোচ্চ গোলদাতা। আজকে আমরা আশা রাখি মেসির পায়ে অন্তত গোল হবেই, আর্জেন্টিনা ম্যাচটা আশা করি বের করে আনবেই। আশা করা যায় যে মেসি সর্বোচ্চ গোলের রেকর্ডটা করবে। ম্যাচটা আর্জেন্টিনার হলেও কথার লড়াইয়ে যোগ দিয়েছেন ব্রাজিল ফ্যানরাও। অস্ট্রিয়াকে পরোক্ষভাবে সমর্থন করছেন তারা। যে কোনো মূল্যে আকাশী নীলদের হারটাই কাম্য তাদের কাছে। আজকে আমার মনে হয় না যে আর্জেন্টিনা ভালো কিছু করতে পারে। কালকে বা আগের দিন যে লাকিলি মেসি 3টা গোল দিয়ে হ্যাটট্রিক করছে, সবসময় তো আর একই দিন হয় না। পুরোটা মেসি নির্ভরই থাকে সবসময়। যেমন প্রথম ম্যাচে হ্যাটট্রিক করলো মেসি, কিন্তু আমার মনে হয় যদি মেসি না খেলতে পারে তাহলে আর্জেন্টিনা আজকে হারবে। পক্ষে বিপক্ষে মতগুলো আলাদা, কিন্তু একটা জায়গায় এক। আজ রাতটা ফুটবলের। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রম বাজার খোলার আহ্বান তারেক রহমানের। চান অবৈধ প্রবাসীদের বৈধতা। মানব সম্পদ বিনিময় স্বচ্ছতায় জোর আনোয়ার ইব্রাহিমের। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সতর্কতা। ঢাকা, গোপালগঞ্জ সহ 6 জেলা সেনা মোতায়েন। রাজধানীতে চেকপোস্ট টহল, নাশকতা ঠেকাতেই পদক্ষেপ। রাতে আবারও ফুটবল উৎসব। নকআউট নিশ্চিতের মিশনে মাঠে নামছে মেসি বাহিনী। জয় ছিনিয়ে নিতে প্রস্তুত আর্জেন্টিনা, চমক দিতে মরিয়া অস্ট্রিয়াও। এই ছিল 5টার সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়।